সময় যেন কারও ব্যক্তিগত যন্ত্রণার ধার ধারে না। সে তার নিজের গতিতে অবিরাম, নিরলসভাবে বয়ে চলে। প্রকৃতির নিয়মে এক মুহূর্তের জন্য তার চলার পথে কোনো বিরতি নেই। সে কারও অশ্রু দেখে না, কারও আকুলতা বোঝে না, কিংবা কারও ফিরে আসার জন্য অপেক্ষা করে না। সময় শুধু তার নিজের পথে চলে, আর পিছনে ফেলে যাওয়া সব গল্প, সব সুখদুঃখ এক নিরাসক্ত অতীত হয়ে যায়। ভোরের আবছা আলো যখন সবকিছুতে নতুন দিনের বার্তা নিয়ে আসে, তখনও নীরব ঘড়ির কাঁটা শুধু টিক টিক শব্দ করে প্রমাণ করে, জীবন স্থবির নয়, বরং সেই প্রবাহের সব বেদনাকেও টেনে নিয়ে যেতে বাধ্য। রৌদ্র চলে গেছে আজ ৩ দিন। এই ৩ দিন তুরা কোনো কিছুতেই মন বসাতে পারেনি, না পেরেছে খেতে, না পেরেছে হাসতে। তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ রং হারিয়ে ফেলেছে। সে সবসময় নিজের মনকে বারবার বুঝিয়েছে, রৌদ্র তার কেউ না, জাস্ট ভাই। কিন্তু মন যেন অন্য কিছু বলছে। মনের এই অজানা বিদ্রোহ তুরাকে স্বস্তি দিচ্ছে না। যতবার সে রৌদ্রের কথা ভুলতে চেয়েছে, ততবারই তার চোখের সামনে ভেসে উঠেছে ছাদের সেই দৃশ্য, রৌদ্রের হাউমাউ করে কান্না, ফুয়ার জন্য তার তীব্র যন্ত্রণা এবং বিদায়ের সময় তার দ্বিপ্রতিজ্ঞার কণ্ঠস্বর। তুরা বুঝতে পারছে না, এই অস্থিরতা কি কেবল সহানুভূতি, নাকি এর আড়ালে অন্য কোনো অব্যক্ত সম্পর্ক দানা বাঁধছে। সকালবেলা ডাইনিং টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। তুরাও খাচ্ছে বটে, তবে মুখে তার বিস্বাদ। ভাত যেন গলা দিয়ে গিলতে পারছে না, শুধু হাত নাড়াচ্ছে, মনোযোগ তার খাদ্যে নেই। তার চোখের দৃষ্টি শূন্য, যেন রৌদ্রের বিদায় নেওয়ার সেই ৩ দিন আগের স্মৃতিতে সে এখনও ডুবে আছে। খাওয়ার ফাঁকে আনোয়ার খান, যিনি এই পরিবারের প্রধান, তিনি গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বললেন, শিহাবের বাবা কল দিয়েছিল। শিহাব এখন সুস্থ। তাই তারা বিয়ের কাজটা আর দেরি করতে চাইছে না। তারা চায় যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলা হোক। আনোয়ার খানের এই ঘোষণা তুরার মাথায় যেন বজ্রাঘাত হান। এক মুহূর্ত আগে রৌদ্রের জন্য তার মনে যে অজানা টান তৈরি হচ্ছে, এই কথায় তা তীব্র আতঙ্কে রূপান্তরিত হল। তুরার হাতের চামচটি শব্দ করে প্লেটে পড়ে গেল। তার হৃদস্পন্দন হঠাৎ করেই যেন থেমে গেল। তুরার হাত থেকে চামচ পড়ে যেতে দেখে তনুজা খান দ্রুত প্রশ্ন করলেন, কি হলো তোর? এইভাবে চামচ পড়ল কিভাবে? তুরা যেন এই সহজ প্রশ্নেও বিচলিত হয়ে উঠল। সে তাড়াতাড়ি চামচটি আবার হাতে তুলে নিল। তার হাত তখনও অল্প অল্প কাঁপছে। কিছু হয়নি মা। ভুল করে পড়ে গিয়েছে গি। তুরার দুর্বল উত্তরে কেউ বিশেষ মনোযোগ দিল না। সকলে আবার নিজেদের মতো করে খাওয়ায় ব্যস্ত হল। এইবার আশিক খান খাওয়ার ফাঁকে আনোয়ার খানের উদ্দেশ্যে বললেন। তার কণ্ঠে ছিল এক প্রকার স্বস্তি এবং অসহায় কৃতজ্ঞতা। আমিও আর দেরি করতে চাই না। যে ঝড় গেল এত কিছুর পর শিহাব বাবা যে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, সেটাই আমার কাছে অনেক। আশিক খানের এই কথাগুলো তুরার কানে যেন সিসার মতো ভারী হয়ে বাজল। তার মনে হচ্ছে সে যেন এক অন্ধকার গর্তের গভীরে তলিয়ে যাচ্ছে। সবাই নিজেদের স্বস্তি ও নিরাপত্তার কথা ভাবছে, কিন্তু তার মনের ভেতরে যে রৌদ্রের প্রতি এক নতুন টান জন্মেছে, সে কথা কাউকে বলা অসম্ভব। সে এখন কি করবে? তুরার মনের অনুভূতিগুলো এক ঝড়ো হাওয়ার মতো তোলপাড় হচ্ছে। রৌদ্রের প্রতি তার নতুন অনুভূতি, আর অন্যদিকে এই মুহূর্তে শিহাবের সাথে তার অনিবার্য বিয়ের ঘোষণা, সব যেন তাকে সফোকেটিং করে দিচ্ছে। তুরার মানসিক অস্থিরতার মাঝেই আরিফুল খান দ্রুত সিদ্ধান্ত নিতে চেয়ে বললেন, তাহলে আর দেরি কিসের? গায়ে হলুদ তো হয়েই আছে। তাহলে দুদিনের মধ্যেই বিয়েটা দিয়ে দিই। আরিফুল খানের এই প্রস্তাব যেন তুরার হৃৎপিণ্ডকে এক মুহূর্তে চেপে ধরল। সে যেন কোনো কথা বলার শক্তি খুঁজে পাচ্ছে না। আনোয়ার খান আরিফুল খানের কথা শুনে বললেন। তার কণ্ঠে ছিল ভারী বিষাদ এবং কিছুটা ক্লান্তি। না, আর কটা দিন যাক। রৌদ্র চলে যাওয়ায় বাড়ির অবস্থা তেমন কারও ভালো না। আমি মনমরা বাড়িতে এখনই বিয়ের আয়োজন করতে চাই না। তবে খুব দ্রুতই দিতে চাই, সম্ভবত এই সপ্তাহের পরে। রৌদ্রের চলে যাওয়ার কারণে বিয়ের তারিখ পিছলেও তুরার মনে কোনো স্বস্তি এল না। রৌদ্রের অনুপস্থিতিই যেন তার জীবন থেকে পালিয়ে যাওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছে। সে জানতে পারল বিয়েটা অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে তার নীরবতা যেন তার অসহায় সম্মতি হয়ে ধরা দিল সবার কাছে। আনোয়ার খানের সিদ্ধান্তের পর আর কেউ কোনো কথা বলতে পারলেন না। তার সিদ্ধান্তই যেন সকলের কাছে চূড়ান্ত হয়ে ধরা দিল। টেবিলের পরিবেশটা দ্রুতই থমথমে হয়ে উঠল, যেখানে কিছুক্ষণ আগেও ছিল ব্যস্ততা। সকলে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করলেন। চামচ প্লেটের মৃদু শব্দ ছাড়া আর কোনো বাক্য বিনিময় হল না। তুরা দ্রুত তার রুমে এল।
ঘরে এসেই সে অস্থির পায়ে রুম পাইচারি করতে লাগল। তার মনে তখন হাজারো প্রশ্ন। কেন তার বিয়ে শিহাবের সাথে শুনে সে এইভাবে ভেঙে পড়ল? কেন তখন রৌদ্রের কথাই মনে হল? কেন তার এমন অস্থির লাগছে? কেন কেন কেন? এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সে যেন ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। তুরা সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে চোখে জেদ আর কষ্টে লাল করে বলল, শোন তুরা, আজকের পর থেকে যদি রৌদ্রের নাম তোর মুখে দেখেছি, তাহলে মেরে তোকে তক্তা বানিয়ে দেব। রৌদ্রকে হয় রে? তার কথা তোকে এত কেন মনে করতে হবে? রৌদ্র চলে গেছে অনেক দূরে। এখন রৌদ্র আর তুই আকাশপাতাল সমান। তাহলে কেন তুই বারবার রৌদ্রের কথা ভাবছিস? আবার যদি ওই বেডার কথা ভাবিস, তাহলে তোর দাঁত ভেঙে ইঁদুর মামার কাছে বিক্রি করে দেব। পাজি বেডি। তুরা যেন নিজের অনুভূতির সাথে পরিচিত হতে চাইছে না। তার সমস্ত সত্তা এই নতুন অব্দক্ত টানটিকে অস্বীকার করতে ব্যস্ত। আবারও তুরা আয়নার দিকে তাকাল। তার চোখে তখন তীব্র জিজ্ঞাসা। তুরা চিৎকার করে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, কে এ রৌদ্র, যে তার কথা তোকে এত মনে করতে হবে? রৌদ্র চলে গেছে, সেটা তো তোর খুশি হওয়ার কথা। তাহলে তুই কেন তার কথা এত মনে করছিস? কেন কেন? নিজের মনের এই প্রশ্নের উত্তর সে দিতে পারল না। সেই অসহনীয় চাপ আর দ্বিধায় তুরা আর নিজেকে সামলাতে পারল না। কথাটি বলেই সে আয়নার সামনে থেকে সরে এসে নিজের মাথার চুলগুলো শক্ত হাতে চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। তার মাথা তখন যন্ত্রণা আর অস্থিরতায় ছিঁড়ে যাচ্ছে। ফ্লোরে বসে সে তীব্র আর্তনাদ আর চিৎকার করতে থাকল। এই কান্না কেবল রৌদ্রের জন্য নয়, বরং নিজের অজানা ভালোবাসার কাছে হেরে যাওয়ার। বিকাল বেলা। মনটা সামান্য হালকা করার আশায় তুরা ছাদে এল। দিনের আলো তখন ম্লান হয়ে আসছে, নরম হলদেটে রোদ ছাদের একপাশে ঢলে পড়েছে। এই সময় ছাদের পরিবেশ সাধারণত শান্ত থাকে, কিন্তু তুরার ভেতরের অস্থিরতা সেই শান্তিকে যেন ব্যঙ্গ করছে। যে ছাদ একদিন রৌদ্রের তীব্র যন্ত্রণা আর তার আত্মস্বীকারোক্তির নীরব সাক্ষী ছিল, আজ সেই ছাদেই তুরা এল নিজের অব্যক্ত প্রশ্নের উত্তর খুঁজতে। রৌদ্রের চলে যাওয়ার পর থেকে তার হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা যেন এই খোলা আকাশের নিচে এসে আরও বেশি অনুভূত হল। সে রেলিং ধরে দাঁড়াল, চোখ তুলে দিগন্তের দিকে তাকাল। যেখান থেকে রৌদ্র হয়তো বহু দূরে চলে গেছে। বাতাস এসে তার এলোমেলো চুলগুলো নাড়িয়ে দিয়ে গেল, কিন্তু তার মনের ভেতরে জমে থাকা মেঘগুলো সরানোর ক্ষমতা বাতাসেরও ছিল না। তুরা কি নিজেকে বোঝাতে পারবে রৌদ্রের প্রতি এই টান শুধুই ভাই হারানোর শোক, নাকি তার অন্ধকার অতীতের প্রতি সহানুভূতি? এই ছাদ, এই নির্জন বিকে তাকে কি কোনো উত্তর দেবে? তুরা গভীর চিন্তায় মগ্ন। রৌদ্রের স্মৃতি, তার নিজের অনুভূতি এবং শিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্য নিয়তি সবকিছুই তাকে গ্রাস করছে। এমন সময় হঠাৎ তুরা কারো হাসির শব্দ পেল। শব্দটা তার পিছন দিক থেকে আসছে। তুরা চমকে উঠে পিছন দিকে তাকাল। দেখে আরশি আর আরফা। ওদের দুজনকে দেখে তুরা দ্রুত নিজেকে স্বাভাবিক করে দাঁড়াল। চোখের ভেতরের অস্থিরতা সে এক নিমেষে লুকিয়ে ফেলার চেষ্টা করল। আরশি আর আরফা এগিয়ে এল। আরশি তুরার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আরশি সরাসরি জিজ্ঞাসা করল, কিরে তুরা, তোর চোখ এমন লাল কেন? কেঁদেছিস নাকি? আরশির সরাসরি প্রশ্নে তুরা দ্রুত তার ঠোঁটে খানিকটা হাসির ছোঁয়া ফুটিয়ে তুলল। সেই হাসি ছিল খুবই দুর্বল এবং কৃত্রিম, যা তার ভেতরের যন্ত্রণাকে ঢেকে দিতে পারল না। তুরা আপ্রাণ চেষ্টা করে স্বাভাবিক কণ্ঠে বলল, কই না আপু। আসলে কাল রাতে ঘুম হয়নি ভালো মতো। তাই হয়তো এমন দেখাচ্ছে। আরশি আরফা দুজনেই তুরার মুখের দিকে সন্দেহ নিয়ে তাকাল। ঘুম না হওয়ার কারণে চোখ লাল হতে পারে, কিন্তু তুরার কণ্ঠস্বরে যে অস্বাভাবিক ভার ছিল, তা ওদের নজর এড়াল না। আরফা তখন হাসি চেপে আরশির উদ্দেশ্যে বলল, ঘুম হয়নি। কারণ বিয়ের টেনশন। তাই না তুরা? এখন তো শিহাব ভাইও সুস্থ। আর দেরি নেই। আমাদের তো সেই জন্যই আসা, বিয়ের শপিংয়ের প্ল্যান করতে হবে। আরফার এই কথাগুলো যেন তুরার বুকে ছুরি চালিয়ে দিল। সে শুধু মৃদু হাসল, কোনো উত্তর দিতে পারল না। এই হাসি দেখে আরশি তুরার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশি খুব ভালো করেই কিছুদিন ধরে লক্ষ্য করছে রৌদ্র চলে যাওয়ার পর থেকে তুরা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আগে এই বাড়িটা তুরা মাতিয়ে রাখত হাসি গানে, কিন্তু আজ তুরা কেমন নিশ্চুপ, যেন তার ভেতরে কোনো বড় ঝড় চলছে। আরশি এসব কিছু ভেবে নিজের মনে মনে বলল, কিছু একটা গোলমাল আছে।
না হলে রৌদ্রের চলে যাওয়ায় তুরা এত ভেঙে পড়বে কেন? সে তো রৌদ্রকে তার কাজিন চোখেই দেখে। যাই হোক, আজ রাতে তুরার সাথে আমার যেভাবেই হোক কথা বলতে হবে। ওর কষ্টের কারণটা আমার জানতেই হবে। এই সংকল্প নিয়ে আরশি তার মুখে হাসির রেখা টেনে তুরার উদ্দেশ্যভঙ্গী স্বরে বলল, আসলে তুরা, শিহাব তোর সাথে দেখা করতে চায়। কিছুক্ষণ আগে বাবার ফোনে কল এসেছিল। কাল ঠিক 10টায় তোকে নিয়ে সে ঘুরতে বের হবে। আরশির এই কথা জেন তুরার স্তব্ধ হয়ে যাওয়া হৃদয়ে একটি ধাক্কা দিল। রৌদ্রের চলে যাওয়া আর শিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্যতার মাঝে এই দেখা করার প্রস্তাব তুরার জন্য আরও অসহনীয় মনে হল। সে যেন প্রস্তুত ছিল না। তার চোখ দুটি এক পলকে ছাদের রেলিং ছাড়িয়ে দূরে কোথাও স্থির হয়ে গেল। শিহাবের সাথে দেখা করা মানেই কেন যেন মন বলছে রৌদ্রকে ভুলে যাওয়া, যা তার মন কিছুতে মানতে পারছে না। আরফা আনন্দে হেসে বলল, বাহ, অবশেষে প্রেম পর্ব শুরু হচ্ছে। আমরা তাহলে কালকে শপিংয়ে যেতে পারব এবং শিহাব ভাইয়ার সাথে ঘুরতেও পারব, তাই না তুরা? তুরা নীরব, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এই নতুন পরিস্থিতিকে কিভাবে সামলাবে সেই ভাবনায় সে যেন অন্ধকার দেখছে। আরশি আর আরফার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। তুরার ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তুরা নিজের মনকে নিজেই মনে মনে তীব্র কণ্ঠে বলল, কেন রে তুই রৌদ্রকে ভুলতে চাচ্ছিস না? তুই তো রৌদ্রকে শুধু ভাই হিসেবেই দেখিস। তাহলে শিহাবের সাথে দেখা করতে তোর প্রবলেম কি? কেন তুই শিহাবের সাথে দেখা করতে মানা করছিস? তোকে বলছি না রৌদ্রকেও না? কেন বারবার বিরক্ত করছিস? নিজের মনের এই অনবরত প্রশ্নবাণে তুরা আরও অস্থির হয়ে উঠল। সে বাইরের দিকে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন রৌদ্রের স্মৃতি আর দায়িত্বের মাঝখানে বিভক্ত হয়ে যাচ্ছে। রৌদ্রকে জোর করে ভাই বানানোর যুক্তি আর শিহাবকে মন থেকে মেনে নিতে না পারার অবাধ্য অনুভূতি, এই দুইয়ের চাপে তুরা যেন শ্বাস নিতে পারছে না। তুরার এইরকম শ্বাসরুদ্ধকর অস্থিরতা দেখে আরশির মনে সন্দেহের কৌতূহল আরও জাগল। সেই দিনের তুরা, যখন শিহাবের কথা বলা হতো, তখন সে লজ্জায় লাল হয়ে যেত। কিন্তু আজ শিহাবের কথায় তুরার মুখ নিরামিষের মতো ফ্যাকাশে। আরশি পুনরায় কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কিরে তুরা, কি হয়েছে? তুই এমন করছিস কেন? মনে হচ্ছে ভিতর থেকে দম আটকে মরে যাচ্ছিস। আরফাও এবার ভালো করে লক্ষ্য করল। তুরা সত্যি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। তুরা দুজনকে এইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরও হাঁসফাঁস করে উঠল। সে অতি কষ্টে ঢোক গিলে বলল, না না, আসলে কিছু হয়নি আপু। আসলে আপু, আমার না একটা কাজ আছে। আমি নিচে যাচ্ছি, তোমরা গল্প করো, কেমন? তুরা কথাটা বলেই আর 1 মিনিটও দাঁড়াল না। যত দ্রুত সম্ভব ছাদ থেকে নেমে এলো, যেন বাঘের ভয় থেকে বাঁচার চেষ্টা করছে। তার সেই দ্রুত নেমে যাওয়া দেখে আরশি আর আরফার সন্দেহ আরও গভীর হল। তারা অবাক চোখে একে অপরের দিকে তাকাল। তুরা দ্রুত ছাদ থেকে নেমে যাওয়ার পর আরফা তখনও তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। সে আরশির উদ্দেশ্যে বলল, আরশি, তুই কিছু লক্ষ্য করেছিস? রৌদ্র দা যাওয়ার পর থেকে তুরা কেমন অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আমি তুরার মাঝে কখনো দেখিনি। আরশি লম্বা একটা নিঃশ্বাস ফেলে আরফার কথায় সায় জানাল। তার চোখে তখনও চিন্তার ছাপ। আমিও সেটাই ভাবছি। হঠাৎ তুরা এমন হলো কেন? কোনো কারণ তো থাকতে হবে গি। আরফা এবার আরও কৌতূহল নিয়ে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, যেন সে এক ভয়ঙ্কর গোপন কথা উচ্চারণ করছে, আচ্ছা, তুরা কোনোভাবে রৌদ্রদাকে ভালোবেসে ফেল না তো? কথাটা শুনে আরশি যেন বিদ্যুতের শক খেল। সে অবাক হয়ে আরফার দিকে তাকাল। তার মুখ থেকে বিস্ময়ে কোনো শব্দ বের হল না, শুধু বলল, কি হ? এইটা আজও সম্ভব? তুরা তো ভালোবাসে না, তার জন্যই তো রৌদ্র ভাইয়া তুরাকে আবার দিয়ে গেল। আরফা আর আরশি দুজনেই গভীর চিন্তায় ডুবে গেল। তাদের সামনে এখন কেবল একটিই প্রশ্ন, রৌদ্র এবং তুরার সম্পর্কের অব্যক্ত দিকটা কি? আরশি লম্বা একটা গোপন শ্বাস নিল। তার চোখে এখন বন্ধুদের প্রতি উদ্বেগ এবং রহস্য উন্মোচনের জিদ। ঠিক আছে, আজকে রাতে ব্যাপারটা ক্লিয়ার করব। যেভাবেই হোক, তুরার পেট থেকে কথাগুলো বের করতে হবে। আরফা দুভাবে মাথা ঝাঁকাল। তাদের এই যৌথ উদ্যোগে যেন এক গোপন অভিযানের সূচনা হল। দুজনেই মিলে হাত মেলাল, প্রতিজ্ঞা করল যে, যেভাবেই হোক, তুরার ভেতরে কি ঝড় চলছে এবং তার এই অস্বাভাবিক আচরণের মূল কারণ কি, তা তারা অবশ্যই জানবে। বিকেল গড়িয়ে সন্ধ্যার আবছা আলো যখন ছাদটিকে গ্রাস করল, তখন দুই বন্ধুর মনে ছিল কেবল তুরার নীরব যন্ত্রণার রহস্য ভেদ করার সংকল্প। চলবে। সময় কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। সে শুধু তার মতো করে স্বাভাবিক গতিতে চলতে থাকে।
সে চলার পথে কারো গভীর কষ্ট বা যন্ত্রণা দেখে না। কারো চোখের পানি দেখেও সে থমকে দাঁড়ায় না, আবার কারো আকুল ডাকেও সে কখনো পিছনে তাকায় না। সময় একদম সোজা রাস্তা ধরে তার নিজের নিয়মে চলতে থাকে। সে জানে তার থেমে যাওয়া মানেই সৃষ্টির স্থবিরতা। তাই মানুষের ব্যক্তিগত শোক বা আনন্দ কোনো কিছুই তার নিরপেক্ষ যাত্রায় প্রভাব ফেলতে পারে না। দেখতে দেখতে তুরার বিয়ের দিন ঘনিয়ে এল। কাল তুরার বিয়ে। অথচ তার মনে তীব্র ঝড়। সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। ঠিক আগের সময় যখন বিয়ের মুহূর্ত সামনে এসেছিল, তখন মনের ভেতর শিহাবের জন্য তুরার যে মিষ্টি টান ছিল তা আজ নেই। যে লজ্জা নামক অনুভূতিটা ছিল তা যেন কোথাও হারিয়ে গেছে। আজ মনে কেমন জানি দম ফেটে যাওয়ার মতো এক অনুভূতি, কাউকে হারানোর অনুভূতি। আর সেই মানুষটা আর কেউ না, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। এই সময়ে এসে তুরার মন যেন চূড়ান্ত সত্যের সামনে এসে দাঁড়িয়েছে। তবে কি তুরা সত্যিই রৌদ্রকে ভালোবেসে ফেল? যে সম্পর্ককে সে জোর করে ভাইয়ের নামে আড়াল করতে চেয়েছিল, আজ সেই ভালোবাসাই কি তার অনিবার্য নিয়তির সামনে এসে দাঁড়িয়েছে? জানতে হলে তাহলে গল্পটি মনোযোগ সহকারে পড়ুন। আরশি আর আরফা আনন্দে ঝলমল করছে। কারণ আজকে বিয়ের জন্য শপিং করতে যাবে, শুধু তাই নয়, খান বাড়ির সকলেই যাবে। উৎসবের এক হালকা আমেজ যেন সকাল থেকেই বাড়িটাকে ছুঁয়ে যাচ্ছে। আরশি আর আরফা খুব চেষ্টা করেছিল তুরার মনের ভেতরের ঝড়ের কথা জানতে। কিন্তু তুরা কোনো কিছুই স্বীকার করেনি। তার মুখ ছিল যেন পাথরের মতো কঠিন। তাই আরশি আর আরফা আর জোর করেনি, ছেড়ে দিয়েছে তুরার মতো। তবে খান বাড়ির সকলেই ভেতরে ভেতরে চিন্তায় আছেন। কারণ তুরার মুখে এখন হাসি দেখাই যায় না। সে কথা কম বলে, সবসময় চুপচাপ রুমে বসে থাকে। বিষয়টাই সবার কাছে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে অন্য কিছু ভেবে সেই চিন্তা কাটিয়ে দিয়েছে। হয়তো বিয়ের পর আপন মানুষ ছেড়ে চলে যেতে হবে, তাই হয়তো মন খারাপ থাকে। কিন্তু তারা তো আর জানে না, এই বিষণ্ণতা ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং কাউকে ফিরে পাওয়ার অসম্ভব আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে। আরশি রেডি হয়ে খটখট শব্দে তুরার রুমে এল। ঘরে এসে দেখে তুরা নেই। সে বেলকনির দিকে এগিয়ে গেল। দেখল তুরা চুপচাপ বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি বহুদূর শূন্যে স্থির। বাইরে আজকের সুন্দর দিনটিও যেন তার মনে কোনো ছাপ ফেলতে পারেনি। আরশি তুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বেগ স্বরে বলল, কিরে তুরা, তুই এখনো রেডি হসনি? যাবি না নাকি? সবাই তো গাড়িতে ওঠার জন্য তৈরি। কারো ডাকে তুরা চমকে উঠল। তার চিন্তার জগৎ ভেঙে গেল। তাকিয়ে দেখে আরশি। তুরা ক্ষীণ, ক্লান্ত ও প্রায় ফিসফিস করে বলল, যেন মিথ্যা বলছে। ওই না, আসলে আপু, আমার শরীরটা খারাপ লাগছে। তোমরা যাও। তোমাদের পছন্দ মতো যা কিনবে তাই চলবে আমার গু। তুরার চোখে মুখে স্পষ্টতই আগ্রহের অভাব। এই কথাগুলো শোনার পর আরশির সন্দেহ আরও জোরে আঘাত হান। এত বড় শপিং, এত আনন্দ, অথচ তুরা বলছে শরীর খারাপ। সে বুঝতে পারল তুরার সমস্যা শুধু শারীরিক নয়। আরশির মনে উদ্বেগ ও সন্দেহ এবার আরও বেশি পরিণত হল। আরশির বিস্ময় কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস নিয়ে বলল, কি বলছিস তুই? তোর বিয়ের শপিং? তুই যাবি না? সেটা কিভাবে হয়? আর তাছাড়াও শিহাব ভাইয়া আসবে। সেইবার তো দেখা করলি না। আজ শিহাব ভাইয়ার পছন্দমতো তোর সবকিছু কিনে দেবে। আরশির কথাগুলো তুরার কানের কাছে যেন তীব্র শোরগোল সৃষ্টি করছে। শিহাবের উপস্থিতি, শিহাবের পছন্দ, এই শব্দগুলোই তার ভেতরের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে আরশি কিছুতেই তার অজুহাত মানবে না। তুরার মন দ্বিধা আর চাপে অস্থির। সে আরশির প্রশ্নের জবাবে মুখ খোলার জন্য কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রৌশনী খান এসে হাজির হলেন। তিনি অবাক হয়ে দৃশ্যটা দেখে কৌতূহল নিয়ে বললেন, সে কি? তুরা, তুই দাঁড়িয়ে যে, যাবি না? রৌশনী খানের এই কথায় আরশি যেন সুযোগ পেয়ে গেল। সে দ্রুত তুরার দিক থেকে রৌশনী খানের দিকে ফিরল এবং অভিযোগের সুরে বলল, দেখো না মা, তার বিয়ে, আর সে নাকি বলছে সে যাবে না। শরীর খারাপের অজুহাত দিচ্ছে। রৌশনী খান তুরার দিকে এক দৃষ্টিতে তাকালেন। তুরার ফ্যাকাশে মুখ, চোখে মুখে বিষণ্ণতার ছাপ, এসব দেখে রৌশনী খানের মনেও চিন্তার কালো মেঘ জমা। শপিংয়ের এই আনন্দের দিনে তুরার এই উদাসীনতা তাদের সবার জন্য এক নতুন অস্বস্তি সৃষ্টি করছে। তবুও রৌশনী খান তুরার কপালে হাত রাখলেন, তারপর গলার কাছে এবং হাতে ভালো করে স্পর্শ করে দেখলেন সব কিছু ঠিকঠাক দেখে। রৌশনী খানে শান্ত কৌতূহল স্বরে বলল, শরীর তো ঠিকই আছে। তাহলে যাবি না কেন?
নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছিস? তুরার মনে চূড়ান্ত দ্বিধা। সে কাপা কাপা গলায় বলল, আসলে চাচি বাকিটুক বলতে দিল না আরশি। সে আর সময় নষ্ট করতে রাজি নয়। আরশি তুরার হাত শক্ত করে ধরে জোর করে তাকে টেনে ভেতরের রুমে নিয়ে যেতে যেতে শাসন ও দ্বিতা স্বরে বলল, যাবি না মানে? তোর বাবাসহ যাবে, থুক্কু কাকাসহ যাবে? তুরার ভেতরে থাকা সব প্রতিবাদ আরশির এই দুঃশক্তির কাছে যেন নিভে গেল। সে নীরবে আরশির হাতে নিজেকে সঁপে দিতে বাধ্য হল। তার চোখ দিয়ে যেন শত অসহায় প্রশ্ন উকি দিচ্ছে। খান বাড়ির সকলেই রেডি হয়ে বাড়ির বাহিরে গাড়ির সামনে এসে এক এক করে দাঁড়াচ্ছে। শপিংয়ের উত্তেজনায় চাপা আনন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। আরশি তুরাকে জোর করে রেডি করে নিয়ে এল। তুরাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে অনিচ্ছাসত্ত্বেও এসেছে। তুরাকে দেখেই আশিক খান দ্রুত এগিয়ে এসে তুরাকে বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ধরলেন। তিনি অসহায় স্নেহ বাৎসল্য ও চাপা কষ্ট নিয়ে বললেন, আমার সোনা মা, আমাদের ছেড়ে যাবি বলে মন খারাপ? আমাদের খুব মনে পড়বে। তুরার দম যেন আটকে এল। সে কি জবাব দেবে তা ভেবে পাচ্ছে না। কারণ সে নিজেই নিজের মনের সাথে লড়ছে। এই বিদায়ের কষ্ট নাকি রৌদ্রের জন্য অব্দক্ত যন্ত্রণা কোনটা আসল সে নিজেই জানে না। তুরা কিছু বলল না, চুপচাপ তার বাবার বুকেই মাথা নুয়ে রাখল। তার নীরবতা যেন সহস্র অব্দক্ত যন্ত্রণার প্রকাশ। পাশ থেকে আনোয়ার খান এসে তুরার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিলেন। তিনি কর্তৃত্বের মিশ্রণ সান্ত্বনা অভিজ্ঞতা স্বরে বললেন, মন খারাপ করিস না মা। মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয়। তুই চিন্তা করিস না, শিহাব বাবা তোকে অনেক সুখে রাখবে। যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু কর। সব ঠিক হয়ে যাবে মা। আনোয়ার খানের কথাগুলো যেন তুরার জোর করে বেঁধে দেওয়া নিয়তিকে আরও একবার নিশ্চিত করল। তার মনে হল কেউ তার আসল কষ্টটা বুঝতে পারছে না। তুরা দীর্ঘশ্বাস ফেল। সে অনুভব করল পরিবারের কেউ তার ভেতরের আসল যন্ত্রণা বুঝবে কি করে। সবাই তো ধরে নিয়েছে সে রৌদ্রকে ভাই হিসেবেই দেখে। সেই চিরাচরিত পারিবারিক সম্পর্কের বাইরে যে অন্য কোনো গভীর অনুভূতি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। অথচ আজ তুরার মনের সত্যটা ভিন্ন। আজ তুরা কেন জানি রৌদ্রকে ভাই বলতেও তার গলা কাঁপছে। শব্দটি উচ্চারণ করার আগেই তার ভেতরে থাকা অজানা প্রবল স্রোত যেন বাধা দিচ্ছে। তুরা সবার উদ্দেশ্য কৃত্রিম হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়াল। ঠিক তখনই আয়ান দ্রুত তুরার সামনে এল। আয়ান চঞ্চলতা ও দুষ্টুমি করে সে তুরার গালটা ধীরে টেনে দিল এবং মাথায় একটা হালকা গাঁট্টি মেরে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ছড়ার মতো করে বলল, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আয়ানের এই সরল আর দুষ্টুমি ভরা কথায় খান বাড়ির সবাই হেসে উঠল। এই হাসির শব্দে তুরার মন সামান্য হলেও বিচলিত হল। সে কোনোমতে আয়ানের দিকে তাকিয়ে আবারও সামান্য লজ্জা কৃত্রিম হাসি হাসল। এই হাসি তার বিষণ্ণতা ঢাকার শেষ চেষ্টা। সে জানে এই সরলতাটুকুও তার জন্য অসহ্য কারণ। আনোয়ার খান সকলের উদ্দেশ্য তারা দিয়ে বললেন, আরে চলো চলো সবাই, আর দেরি না। তুরা, তুই আরশির সাথে পিছনের সিটে বসে পড়। শিহাব হয়তো চলে এসেছে। লাল টকটকে এক গোছা গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শিহাব। তার উদ্দেশ্য তোড়াটি তুরাকে দেবে। সে অনেকক্ষণ ধরেই শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে কখন তুরা আসবে, তাকে দেখবে। তার যেন আর তর সইছে না। অপেক্ষা করার এই প্রতিটা মুহূর্ত তার কাছে দীর্ঘ সময় মনে হচ্ছে। দেখতে দেখতে শিহাবের অপেক্ষার প্রহর যেন শেষ হল। খান বাড়ির গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়াল। গাড়ি দেখেই শিহাব যেন অস্থির হয়ে উঠল। এক এক করে সবাই গাড়ি থেকে বের হল। সবার শেষে তুরাও নামল। তুরাকে দেখেই শিহাবের মনে যেন হাজারো শান্তি নেমে এল। তার মুখে ফুটল এক আকাশ পরিমাণ হাসি। সে কখনো ভাবেনি যে সে তুরাকে ফিরে পাবে। সে ভেবেছিল তুরাকে সে হারিয়ে ফেলেছে। কিন্তু না, হারায়নি। আল্লাহ তুরাকে আবার তাকে দিয়েছে, এই আনন্দেই তার চোখ ভরে উঠল। শিহাব দ্রুত এগিয়ে গিয়ে খান বাড়ির সকলের সাথে কুশল বিনিময় করে সবার সাথে কথা বলল। তার চোখে মুখে উচ্ছ্বাস। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তুরা একটি বারের জন্য শিহাবের দিকে তাকায়নি। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরফা শিহাবের হাতে গোলাপ ফুলের তোড়া দেখে উত্তেজিত হয়ে উঠল। সে তুরার কাছে এসে তুরাকে কনুই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে কানে কানে ফিসফিস চাপা উত্তেজনা স্বরে বলল, ওই দেখ, শিহাব ভাইয়া কত সুন্দর গোলাপ ফুল এনেছে। আমি নিশ্চিত ভাইয়া এই ফুল দিয়ে তোকে আজকে নতুনভাবে প্রপোজ করবে।
আরফার কথা শুনে তুরা যেন চমকে উঠল। তার বুকের ভিতর আরেক দফা ঝড় বইতে লাগল। প্রপোজ! এই মুহূর্তে শিহাবের কাছ থেকে এমন কোনো কথা শোনা তার জন্য অসহনীয়। কিন্তু তুরা চোখ তুলে তাকাল না। কোন মুখেই বা সে তাকাবে? কারণ একসময় শিহাবের জন্য তার মনে যে মিষ্টি অনুভূতিটা ছিল তা যেন আজ এক অদ্ভুত বিষণ্ণতায় পরিণত হয়েছে, যা তুরাকে তাকাতে বাধা দিচ্ছে। কেন জানি তুরা শিহাবের দিকে তাকাতে পারছে না, তাকালেই যেন তার ভেতরের মিথ্যাটা প্রকাশ হয়ে যাবে। শিহাবের